রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম বলতে ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও বাসি দুয়ারে জল দিতে বাকি ছিল। তো তার আগে ভাবলাম তুলসী তলাটা বেশি রোদ্দুর ওঠার আগে সকাল সকাল একটু ভালো করে লেপে নিই। গত কয়েকদিন ধরে তো তুলসী তলাটাকে লেপাও হচ্ছে না, আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসে, তার মধ্যে তো প্রচণ্ড ভ্যাপসা গরম। দিনের বেলা রোদ্দুর হলেও রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে, তাতে করে এনার্জি থাকছে না যে এটাকে পরিষ্কার করব, আবার তো সেই রাত হলেই বৃষ্টি নেমে যাবে। তবে এই কয়দিন দেখছি, গত দুদিন দেখছি মোটামুটি ভালোই আছে। তাই আজ সকাল সকাল তুলসী তলাকে লেপেও নিলাম। আর তারপরে এই তো ঘরে গিয়ে বিছনাটাকে তুলে বিছনার চাদরটা তুলে দিই, জাস্ট বালিশের কভারগুলো আর কাঁথাটা, যেটা ডেলি বেসিকার ইউজ হয়। তবে সেইভাবে তো ইউজ হয় না, যখন একটু ঠান্ডা লাগে হয়তো আলতো গায়ে নেওয়া হয়। তবুও বেশ কয়েক মাস হয়েছে কাঁথাটাকে ধোয়া হয় না, তো আজ ভাবলাম সকাল সকাল ধুয়ে দিই। প্রচণ্ড রোদ্দুরের তাপও আছে, সকাল সকাল ধুয়ে দিলে বেলা হতে হতে শুকিয়ে যাবে। তাই একটু ভিজিয়ে দিয়ে নিজের জন্য চা বানাতে চলে আসলাম। আর আজকে চাটা হাঁড়িতেই বানাচ্ছি। ওই যে সেই কতদিন দুধ নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে, তো কিছুটা ছিল, তো সেটা দিয়ে এখন এই যে নিজের জন্য আর এক কাপ চা বানিয়ে নিলাম। আর আমার তো আবার এক কাপ চা না হলে সকালটাই যেন হয় না। আর বাবু এই যে ঘুম থেকে উঠে জানো তো ব্রাশ করে একটা আম খেয়েছে, তো আম খেয়ে ছুরিটা ওই যে সিঁড়ির পরে রেখে দিয়েছিল। তো আমি এসে দেখে বলছি, তুই আমটা খেয়েছিস, হাত ধুয়েছিস, তবে ছুরিটা কেন ওঠাসনি? তো আবার সেই ছুরিটা উঠিয়ে রেখে আসলো। আর এদিকে দেখো আমি এখন চা নিয়ে বসেছি, ও কিন্তু তার থেকে একটা বিস্কুট নিয়ে অমনি আবার ভিজিয়ে খাওয়া শুরু করেছে। বড়বাবু আবার এর হিতে বিপরীত, ওর কিন্তু এই যে আমি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি এদিকে কিন্তু কোনো রকম কোনো খেয়ালই নেই। ওর মতন ওই যে কিছু মাছ নিয়ে এসেছে, সেই মাছের পেছনে পড়ে আছে। ছোটোবাবুর আবার অত খেয়াল নেই, ও মুখ খাম খেয়ালি, দাদার মাছ নিয়েছে আমাকে নিতে হবে, এটাতেই জাস্ট। তারপরে ওকে আমি বললাম, দেখ পায়রাগুলো উপর দিয়ে গামলা গুড়ুম গুড়ুম করছে, এক মগ জল নিয়ে গিয়ে পায়রার গামলাতে দিয়ে আয়। তো অনেকক্ষণ দোতানোর পরে তারপরে গিয়ে তাই গেল। আর আমি চাটা শেষ করে এই যে দুদিনের জামা কাপড় জমিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন পরিপাটি করছি। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে না হলেও পাক্কা 15 মিনিট লেগেছে। তোমাদের সঙ্গে হয়তো 1 থেকে 1.5 মিনিট শেয়ার করছি। সংসারের যে প্রত্যেকটা কাজ যদি পারফেক্টলি ধরে বেঁধে দেখানো হয়, তাহলে কিন্তু পুরো ভিডিওটা যে কত বড় হবে সে শুধুমাত্র যারা হাউসওয়াইফ তারাই জানে। আর সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু কখনো সবসময় শেয়ার করাই হয় না। আর এই যে জামা কাপড় নিয়ে চলে আসলাম, আর এরই ফাঁকে কিন্তু আবার বাবুদেরকে খাবারও দিয়ে এসেছি। 2 প্যাকেট ম্যাগি বানিয়ে দুজনকে বাটিতে করে দিয়ে এসে তারপরে আবার ফের এই ঘরে এসেছি। তো সেটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেলাম, কেননা এর মধ্যে লোডশেডিং হয়েছিল। আর এই যে তোমাদের সঙ্গে অনেক আগের ব্লগে বলেছিলাম যে আমার মা দুর্গাপুজোর সময় গেঞ্জি কিনেছিল বাবুদের দেওয়ার জন্য, তবে সেটা কবে দেবে জানি না। তো সেই দুর্গাপুজো চলে গেল, তো ফের এইবার ষষ্ঠীতে সেই গেঞ্জিগুলো অবশেষে তার শোকেস থেকে বার হয়েছে। আমি না অপেক্ষা করছিলাম যে মা কবে হাতে করে বার করে দেবে। যে টাইমে গেঞ্জিগুলো কিনেছিলাম সেই টাইমে কিন্তু আমি গেছিলাম মায়ের সঙ্গে কিনতে, তখনই আমি মাকে বলেছিলাম দাও গেঞ্জিগুলো নিয়ে যায়। তো মারও একটাই কথা ছিল যে ভাইরা সব এক জায়গায় হবে, তারপরে গিয়ে তুই তোর গেঞ্জিটা নিবি। তবে দুর্গাপুজোর সময় মায়ের বাড়িতে যে থাকার মতন সময় হয়নি। তবে মাকে যে দুর্গাপুজোর সময় কিছু দেইনি তা কিন্তু নয়, মাকে একটা বাটিকে শাড়ি দিয়েছিলাম, যেহেতু মা ডেলি বেসিস ইউজ করবে তার জন্যই দিয়েছিলাম। মার যে তোলা শাড়ি কত আছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মাঝে মাঝে মাকে এমনও বলি যে তুমি মারা গেলে আমাদের কাঠখড় পোড়ানো লাগবে না, তোমার শোকেজে যা কাপড় আছে ওটা দিয়েই তোমাকে ধরিয়ে দেওয়া যাবে, এই আর কি। তো যাই হোক, হয়তো অনেক বড় কথা বলে ফেললাম, তবে কিছু মাইন্ডে নিয়েও না, আমি কিন্তু মাকে ইয়ার্কি করে এই কথাগুলো আমরা বলতে থাকি যে তুমি কেন কাপড়গুলো পরো না, এতদিন ধরে ফেলে ফেলে রাখো, অনেকেই আছে নতুন নতুন কাপড় পরে 2 মাস 3 মাস অন্তর গিয়ে গিয়ে কাপড় চোপড় বদলে ফেলে। আমার মায়ের আবার সেই অভ্যাস নেই, মা ওই যে পুরোনো দিনের মতন
যে কতদিন ধরে পরবে, পরতে পরতে যখন রং জ্বলে যাবে কিংবা ছিঁড়ে যাবে তখন ছাড়া মা বাদ দিতেই চায় না। জানি না ওনার সেই আগের অভ্যাসটা ধরে আছে। আর শুধুমাত্র একটা কথাই বলতে থাকে, আগে যখন অভাব ছিল, কষ্ট ছিল, তখন তোরা কোথায় ছিলি? তখন তো দেখতিস না, বলতিসও না। আর এখন যেই দিন এসেছে তাই বলে সেই দিনের কথা ভুলে যাব? আমি অত সহজে সব কিছু ছেড়ে দেওয়ার মেয়ে বা বউ নই। তো সত্যিই তাই, সংসার মাঝে কোনো কিছু করতে গেলে কিন্তু অত সহজে হার মানলে চলবে না। হারটা শক্ত করে ধরে রাখতে হবে, সেই হারকেই জিত বানিয়ে নিতে হবে। অনেক কষ্ট করে কঠিন পরিস্থিতি থেকে কিন্তু আজ এইখানে এসে পৌঁছেছে আমার মা। তবে ওই যে একটাই কষ্ট, সেখানে আক্ষেপ থেকে গেল আমাদের মনে যে আমার বাবা নেই। তো যা হয়েছে সেটা তো ভালোর জন্যই হয়েছে। আর ঈশ্বর যেটা করে হয়তো সেটা বুঝে শুনে ভালোই হবে, সেটা ভেবেই বললাম। কারোর জীবনে যে সব সময় সে পারফেক্ট পাবে এমনটা নয়। স্বয়ং ঈশ্বর, সেও কখনো পারফেক্টভাবে তার জীবনটাকে কাটাতে পারিনি। আর সেখানে তো আমরা মানুষ, তো সেখানে আমরা যে পারফেক্টভাবে জীবন কাটাতে পারবো সেটা তো আমাদের ভাবলেই চলবে না। ওই যে কিছু না কিছু খামতি থেকেই যাবে। যেমন এখন হাসি খুশি দিনে এখন আমার বাবাটা মিসিং আছে। যদি আজ আমার বাবা থাকতো তাহলে কতই না আনন্দ হতো। তো যাই হোক, সে কথা বাদ দাও। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সেই জামাকাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়ে এসেছি। আর এদিকে দেখো, পটল, যে পাকা পটল দিয়েছিল আবার বোনের বাড়ি থেকে, বোনাই নিয়ে এসেছিল। বোনাই তো আসা যাওয়া করছিল, মেজো বোনাই, তো ওদের বাড়িতে সবজি চাষ হয়। তো সেখান থেকে কিছু পাকা পটল আবার তোমার দাদাভাইকে দিয়ে পাঠিয়েছে। তো সেটার থেকেই ক্রিম বার করে এই যে এখন শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেটাই এখন দিয়েছি। আর তোমরা চাইলে লাবানোর আগে একটু মিষ্টি দিতে পারো, তবে এটা যেহেতু মিষ্টি হয় না, ওই জন্য মিষ্টি না দিলেও চলে। অনেকে আবার আছে সব তরকারিতেই মিষ্টি খায়, তো সেক্ষেত্রে সমস্ত তরকারিতে মিষ্টি খেলে এটাতেও মিষ্টি দিতে হবে। আর দেখেছো ভাজাটা কেমন হয়েছে? পুরো তেল ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। ওই জন্যই ভাজাটাকে আমি আগে বসিয়েছি। আর এখনও বাকি আছে আমার সোয়াবিনের তরকারি। আর এটা খেতে যে কত সুন্দর লাগে, যারা একবার বানিয়ে খাবে তারাই বুঝবে যে এই জিনিসটা অনেকে আছে পটল পেকে গেলে ফেলে দেয়, তবে ফেলে না দিয়ে এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই তো এদিকে সোয়াবিনের তরকারিটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। আদা জিরে বাটা আর তার সাথে ছিল ধনে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিক্সড করেছিলাম। মিক্সড করে তারপরে এই যে তোমার সাথে দিয়েছিলাম একটা টমেটো কুচি। আর যেহেতু আমি পাটায় বেটেছি, মানে শিলে বেটেছি, সেই জন্য কিন্তু আমি লঙ্কাটার আস্ত দেইনি, কেননা প্রচণ্ড গরম পড়ছে। এখন যদি গোটা লঙ্কা শিলে বাটতে হয় তাহলে হাতটা জ্বলে যাবে। আর অল্প একটু মশলা হলে তখন আর মিক্সিতে ঘোরায় না, তখন কিন্তু হাতেই বেটে নিই। আর তারপরে এই যে সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। আর এবারে গ্যাসটাকে এবার হালকা হাতে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব, কেননা গ্যাসটা তেমন কিছু নোংরা হয়নি। আর রাত্রেবেলা আবার আইটেম আছে যে একটু রুটি বানাবো, তো সেই জন্য গ্যাসটাকে এখন ভালোভাবে ক্লিন করলাম না, এমনি বাসন যা ছিল সমস্তটাই মাজা ধোয়া করে এই যে মাথায় শ্যাম্পু করে একেবারে স্নান সেরে চলে এসেছি ঘরে। আর এবারে মাথায় একটু ভালো করে চিরুনি দিয়ে তারপরে সিঁদুর পরে যাব সোজা ঠাকুর ঘরে, কেননা ঠাকুর ঘরটাকে আজকে একটু ডিপ ক্লিন করবো ভাবছি। আর এই যে দেখো, মায়ের দেওয়া সেই নাইটিটা পরেছি। আমারটা তো ব্লু কিংবা ডিপ বেগুনি বলতে পারো, আর মেজো বোনেরটা ছিল মেরুন বা খয়েরি, আর ছোটো বোনেরটা ছিল কচি কলা পাতা বা হালকা গ্রিন। তো যাই হোক, এই যে তিনজন তিনটে রং সিলেক্ট করে নিয়েছি। আর এটা নেওয়ার কারণ হচ্ছে যার গায়ে যেটা মানাবে সেইভাবেই কিন্তু নিয়েছে। তো এই যে সিঁদুর পরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ না ঠাকুর ঘরটাকে পুরো ডিপ ক্লিন করব। সত্যি কথা বলতে কি, আমাদের এই কয়দিন তো দেখছিলে শুধু গোপাল সেবা দিচ্ছিলাম, যেটা মেন কারণ হচ্ছে সেটা হলো আমাদের বাড়িতে অসৌচ পড়েছিল। তো অসৌচ বলতে তোমরা হয়তো আবার বলবে যে তোমরা তো মাছ মাংস খেয়েছো, তো অসৌচ কিসের? অসৌচটা কেমন, আমাদের অনেক দূর সম্পর্কে একটা, মানে যে হোক, কেমন কে মারা গেছে আমি জানি না, তবে শ্বশুরবাড়ির হিসাবে সে অনেক দূর সম্পর্কের হয়। তবে ওই যে শরিক, মানে 4 পুরুষ পার হয়ে গেছে, তো সে মারা গেছিলো, তার জন্য এই যে বাড়িতে অসৌচ ছিল। তবে ওই যে আমার যেটা শ্বশুরের কাছে শুনেছিলাম, তো তিনি বললো কি, তুমি বাড়িতে যখন থাকবে তখন তুমি মেনো, কিন্তু পুজোটা দিও না। তুমি গোপাল সেবা দেবা ঠিক আছে, পুজোটা দিও না। আর বাড়িতে যখন থাকবে তখন কিন্তু নিরামিষে খাবে। বাড়ির বাইরে গেলে কিন্তু তুমি যা করো কোনো ব্যাপার নেই, কেননা যেহেতু আমার 4 পুরুষ হয়ে গেছে। সেই সূত্রে কিন্তু আমরা এই যে কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম আর ঠাকুর সেবা দিচ্ছিলাম না। তবে ওই যে বাবার বাড়িতে গেলে কিন্তু একবেলা করে আমিষই খেয়ে আসছিলাম, যেটা সত্যি কথা। আমার কাছে কথা হলো, যেটা সত্যি
বলবো সেটা সত্যি বলতে আমার কাছে লজ্জা নেই, কেননা সত্যি বললে তো সেটা তো আমি সত্যি বলে ফেললাম। যদি একটা মিথ্যে বলি তাহলে কিন্তু আমার 1000টা মিথ্যে বলতে হবে। তো এই যে তার জন্য কিন্তু আজকে মানে 10 দিন হয়ে আজকে 11 দিন হয়ে গেছে। তো আমাদের এই বাড়িতে 10 দিনে দশা হয় আর 11 দিনে দিনে কাজ হয়। তো আর এই কয়েকদিন ধরে তো ঘর বাড়ি তো পরিষ্কার করছিলাম, আর শুধুমাত্র রান্নাঘরে সেলফ কার্পেটটা বাকি আছে একটু পরিষ্কার করতে। একা একা পরিষ্কার করব তো, যেহেতু এবাড়ি ওবাড়ি করছিলাম তাতে করে আমার একটু লেটও হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে এখন আজকে ঠাকুর ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে ঠাকুর সেবাটাও দিয়ে নেব, কেননা আমার ঠাকুর সেবা দিতে দিতে আজকে 3টে বেজে যাবে। এখন 1:30 বাজে, আমি ঠাকুর ঘরে ঢুকেছি পাক্কা 3:10 যখন বাজে তখন আমার ঠাকুর সেবা দিয়ে কমপ্লিট হয়েছে। জানো তো, পুরো 1.5 ঘন্টা ধরে আমার এই ঠাকুর ঘরের কাজ গেছে। এই যে ঠাকুর ঘর মোছা, ঠাকুর ঘরের এই যে উপরে মোছা, তারপর ঠাকুরগুলো মোছা, বাসন মাজা, মানে যাবতীয় ঠাকুর ঘরের ঝুল ছিল এই যে পেছন দিয়ে, সেই ঝুলগুলোকে পরিষ্কার করা। যেহেতু পেছনে একটা কাপড় দেওয়া ছিল, তার পেছনে কিন্তু মাকড়সায় প্রচুর পরিমাণে বাসা করেছিল, সেইগুলোকে আবার পরিষ্কার করা। তো পাক্কা 1.5 ঘন্টার বেশি কিন্তু আমার ঠাকুর ঘরে চলে গেছিলো। আর এই যে এখানে ডেকোরেশনের জন্য কিন্তু আমি এই যে কাপড়ের কিছু অংশ ছিল সেই অংশটা দিয়ে একেবারে পেছনে বাঁশ দেখতে ভালোও লাগে না, তার জন্য কিন্তু সেটা দিয়ে দিলাম। যেহেতু এখন আর বড় বেড কভার আর একটাও নেই, 2টো বেড কভার, একটা নিচে পাতানো ছিল আর একটা ছিল উপরে দেয়া, তো সেই দুটো তো আবার ধুতে হবে। তার জন্য কিন্তু আমি এই যে কয়েকদিনের জন্য আবার ডেকোরেশনে এইভাবে রেখে দিই। আবার গত 1 মাস পরে তো আবার অম্বুবাচী লাগবে, তখনও তো আবার ঠাকুরঘরটাকে ডিপ ক্লিন করতে হবে, তার জন্য এইভাবেই থাক। আর এই যে সমস্ত ঠাকুরকে কিন্তু তার যথাযথ স্থানে দিয়ে তাকে সেইভাবে তার আসনে রেখে দিয়ে নমস্কার করে এখন এই যে শিবশম্ভু, ভোলা বাবা আর এইদিকে তোমার নন্দীকে ভালো করে কিন্তু আমি এই যে ভালো শ্যাম্পু মাখিয়ে নিলাম। আর ওইদিকে গোপুসোনাকে তো জলের মধ্যে বসিয়ে রেখেছি, এই যে একটু ভালো করে ডুবকি লাগিয়ে নাও, তারপরে গিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে দেবো। আর এখন এই যে সমস্ত ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর যেহেতু শিবশম্ভুকে একটু শ্যাম্পু দিয়েছিলাম, তার জন্য ভালো করে ডলে ডলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু মুছে ফের আবার জল দিয়েছিলাম, না হলে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে গিয়ে তাকে যথাস্থানে দিয়েছি। আর ঘরগুলোকে আজকে পাতবো না, ঘর যেহেতু বৃহস্পতিবার বুধবারে পাতা হয়, তো সেদিন অনুযায়ী সেই ঘটগুলোকে আবার পাতবো। আর যেহেতু ঘটগুলোতে যে অসুখ ছিল সেজন্য কিন্তু ঘটগুলো তুলে ফেলতে হয়েছে। আর ঘটগুলোকে সরিয়ে দিয়ে কেমন যেন ঠাকুর ঘরটা লাগছে, বেশ মানে দেখি যেন চোখে কেমন একটা বাদো বাদো মতন লাগছে। তো আর সারাদিনের সংসারের ব্যস্ততার মাঝে এই যে ঠাকুরঘরটাকে ডিপ ক্লিন করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি কোনো জায়গায় কোনো অংশে একটু খুঁত মতো লাগে তো তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি ঠিক চেষ্টা করব ঠিক করে নেওয়ার জন্য। তবে আমার কাছে এতটুকুই ছিল, ততটুকু দিয়েই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে কিছু জামা কাপড় যেগুলো ছোটোখাটো ছিল গোপুসোনা আর এই যে ওড়না মায়ের, সেগুলোকে আমি আবার সাবান জল দিয়ে মানে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাইদের খাবার বেড়ে দিয়ে গেছিলাম, ওরা খেয়ে দিয়ে নিয়েছে। আমি ঠাকুর ঘর দিয়ে এসে আগে বাসনগুলোকে মেজে ধুয়ে তারপরে নিজের ভাতটা বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে একটু রেস্ট নেব। আর বিকালে আবার 2টো কাজ বাকি আছে, একটা হলো জামা কাপড় তোলা আর 2 নম্বর ছিল ফুল গাছের জল দেওয়া। তো জামা কাপড়গুলো আমি তুলেছিলাম আর ফুল গাছের জলটা তোমাদের দাদাভাই দিয়েছিল, কেননা এই যে বলছি না গত 2 দিন আবার বৃষ্টি হচ্ছে না। আর এদিকে দেখেছো আজ কিন্তু আমি তুলসী গাছের জলই দেইনি, কেননা আমার বেলা চলে গেছিলো। তো এই যে সন্ধ্যাবেলা এখন তুলসী গাছে প্রদীপ দিয়ে দিলাম। আর দেখো সন্ধ্যাবেলায় কিন্তু লোডশেডিং। আর আজ যেহেতু শনিবার ছিল, ডিপ ক্লিনও করেছি, ঠাকুর সেবা দিয়েছি, আর তাই ভাবলাম আজ আর এই নিয়মটা কেন বা বাদ দেবো। এই সামান্য একটু নিয়মে যদি আমার সংসারে পজিটিভিটি আসে, পজিটিভ এনার্জি সৃষ্টি হয়, তবে কেন আমি সময় পেয়ে সুযোগ পেয়ে সেই সুযোগটাকে হারাবো। তো কিছু নিম পাতা নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, একটা কর্পূর নিয়েছি, আর কিছু নারকেলের ছোবা দিয়ে এর ভেতরেই ধুনো দেব। অনেকেই আছে বলে শুধু ধুনো ধরাতে হয়, শুধু ধুনো কিভাবে ধরায়, ছোটোবেলা থেকে তো দেখে আসছি দাদু ঠাকুমার আমল থেকে নারকেলের ছোবার ভেতরে দিয়েই ধুনো ধরায়। আর কোনো ঠাকুরের স্থানে গেলেও দেখেছি নারকেলের ছোবা দিয়ে তার ভেতরে ধুনো ধরায়। এমনকি পণ্ডিতরা যখন বাড়িতে আসে পুজো দিতে তখনও বলে যে নারকেলের ছোবা দিয়ে ধুনো দাও। তো সেই ক্ষেত্রে সেইভাবেই কিন্তু নিয়মটা চলে আসছে। অনেকেই আছে বলে শুধু ধুনো দিতে। তো যাই হোক, সে কথা বাদ দাও, এখন এই যে ধুনোর ধোয়াটা ঠাকুর কাছে আরতি দেখাবো, তারপরে গিয়ে সমস্ত ঘরে দেব। আর চলো এরই সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই।
প্রিন্সেস শর্ট থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে, দিদিভাই আমাকে দেখে আমার মতো করে সমস্ত নিয়ম পালন করে আমার পাশের ঘরে লক্ষ্মী পুজো করে, তো আমার মা লক্ষ্মীকে ওরা নিয়ে যাবে না তো? আমার না খুব মন খারাপ, প্লিজ একটু রিপ্লাই দিও। তো তোমার রিপ্লাই তো আমি কমেন্টের মাধ্যমে দিয়েছি, আর এখনও একবার বলছি আর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে দিচ্ছি। এই যে আমি আমার মা লক্ষ্মীকে পুজো করছি, ভক্তি সহকারে করছি, তো সেখানে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হয়ে তার যে ভালোবাসা সেই প্রতিবিম্বটা কোথায় দেখাবে? আমাদের এই যে জ্বলন্ত প্রদীপ, এই প্রদীপের শিখায়। দেখবে প্রদীপের শিখায় যে আগুন মানে অগ্নি হয়, সেই অগ্নিতে তোমার একটা ভগবান আছে, ভগবান তোমার ভক্তি ভরে পুজো নিচ্ছে নাকি সেটার কিন্তু একটা সংকেত দিয়ে যায়। কোনো কোনো সময় দেখবে প্রদীপের সলতেটা এমনি লিভে যায়, আবার কখনো কখনো দেখবে ফুল মতন আকার সৃষ্টি হয়ে যায়। তখন বুঝে নেবে ভগবান তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে আর ভগবান তোমার পাশে সবসময় আছে। আর কেউ কারোর লক্ষ্মীকে কখনো কেউ নিতে পারে না, কেননা ভগবান একটা নিরাকার জিনিস, ভগবানকে কখনো কেউ দেখেনি আর ভগবানকে কেউ কখনো বেঁধে রাখতে পারে না। তার আকার অমান্য, অসামান্য, তাকে কখনো কেউ একার বলে গণ্য করতে পারবে না। ভগবান সকলেরই। তাই বলবো, তুমি ভয় পেও না, তুমি পজিটিভ চিন্তা নিয়ে তোমার লক্ষ্মী কেউ নিয়ে যাবে এটা কখনো বলো না। তোমার লক্ষ্মী তোমারই থাকবে, আর যা যা মনস্কামনা যে যেভাবে লক্ষ্মী পুজো করবে তার লক্ষ্মী তার কাছেই থাকবে। ওই যে দেখো না, কোণে বিদায় করে যখন, তখন বলে কি, মা তোমার লক্ষ্মী তোমারই দিলাম, আমার লক্ষ্মী আমি নিলাম। তো কখনো মা বাবার ঋণ কিন্তু কনকাঞ্জলি দিয়ে শুধিয়ে দেওয়া যায় না, ঠিক তেমনই মা লক্ষ্মী কখনো তার আশীর্বাদ বা কৃপা দৃষ্টি কখনো আমাদের কাছ থেকে কম করে নেয় না। তুমি যেমনভাবে তাকে বুঝবে ঠিক তেমনভাবেই তুমি তার কাছ থেকে ফেরত পাবে। আশা করছি তোমার কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি। আর যদি ভুল ঠিক হয়, কোনো বন্ধুর মনে হয় যে আমার মতামতের ক্ষেত্রে ভুল ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরেকটা কথা, শনিবারের দিন যে এই যে ধোয়া, এই ধোয়াটা কিন্তু তোমার ল্যাট্রিন বা বাথরুমেও কিন্তু দিতে পারবে, কেননা ল্যাট্রিন বা বাথরুমে থাকে রাহুর বাস। সেখানে কিন্তু অন্তত সপ্তাহে একটা দিন, দুটো দিন ধুনো ধূপ দেওয়া কিন্তু অত্যন্ত দরকার। আমরা ল্যাট্রিন বা বাথরুমকে কখনো কিন্তু ধুনো বা ধূপ দেওয়ার উপযোগী মনে করি না, কিন্তু এটা আমাদের কাছে একদমই ভুল। সেখানে যেহেতু নেগেটিভিটির বাস থাকে, সেজন্য পজিটিভিটি আনার জন্য কিন্তু ধুনো ধূপ দেওয়ার অত্যন্ত প্রয়োজন। আর কমেন্ট করেছিল আর ডেলি লাইফ থেকে রীতা বোন, নাজনীন ব্লগ, অমৃতা, শ্রাবণী, সুস্মিতা, জয়ান মম। সে লিখেছে যে দিদি ভাই মা বাবার পরে কিন্তু আছে বড়মশাই। সত্যি গো, একদম তাই। তবে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটা হয়তো আমি একটু ভুল কথা বলে ফেললাম। সকলের বর তো আর সমান হয় না, যদি সেমন হয় তাহলে কিন্তু হয়, হয়তো আমারটা পারফেক্ট, কিন্তু আরেকজনেরটা তো পারফেক্ট নাও হতে পারে, আর হয়ই না। আর আমি চাই যে সকলের বরই যেন পারফেক্ট হয়, আর সকলেই সকলের সঙ্গে যেন এইভাবেই মিলে থাকে। আর কমেন্ট করেছিল ভক্তি, রাজিয়া খান, মনীষ সংসার, শ্রাবণী মাইতি, রূপালী নাথ। সে লিখেছে মানি প্ল্যান্ট গাছ রাখলে নাকি বাড়িতে সাপ আসে, একদমই নেগেটিভ কথাবার্তা। কেন বলো তো, আমার তো গত 9 বছর ধরে আমার ঘরে একটা মানি প্ল্যান্ট গাছ আছে, তো সেই গাছ থেকে কিন্তু কখনো আমার ঘরেতে কখনো সাপ আসেনি। তবে মিস্টেকলি যদি এসে থাকে তবে ওই জন্য আসেনি। প্রত্যেকটা মানুষের ঘরেই কিন্তু একটা না একটা মানি প্ল্যান্ট থাকে। আর আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তোমাদের এক একটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।